আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 অনুশীলনী 12 এর প্রথম পর্ব। তোমাদের অধ্যায় 12 নাম হচ্ছে সময়। এখন আমরা অনুশীলনী অঙ্কগুলো করার পূর্বে সময় সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নিব। শুরুতে এখানে সময় পরিমাপের এককাবলী সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ এগুলো আমরা সবাই জানি, তবুও আমরা একটু রিভিউ করছি যে 24 ঘন্টা সমান হচ্ছে একদিন, 30 দিন সমান হচ্ছে এক মাস, তারপর 12 মাস সমান হচ্ছে এক বছর, 7 দিন সমান হচ্ছে এক সপ্তাহ, তারপরে 365 দিন সমান হচ্ছে এক বছর। এটা হচ্ছে আমরা সাধারণভাবে ধরি 365 দিন সমান হচ্ছে এক বছর, কিন্তু লিপিয়ার অর্থাৎ অধিবর্ষের ক্ষেত্রে আমরা আরো একদিন বাড়িয়ে এক বছর সমান ধরি হচ্ছে 366 দিন। এবং মাসের নাম দেখো, এখানে একটি কথা উল্লেখ আছে যে মাসের নাম উল্লেখ না থাকলে যে কোনো মাস 30 দিন ধরা হয়। অর্থাৎ যখন কোনো মাসের নাম কোনো প্রশ্নে দেওয়া থাকবে তখন আমরা এক মাস সমান ধরবো হচ্ছে 30 দিন, তখন 31 দিন ধরবো না আমরা। তারপর আসা যাক দশক, যুগ এবং শতাব্দী। দশকটা কি, যুগটা কি এবং শতাব্দীটা কি সেটা এখন আমরা জানবো। সেটা হচ্ছে ধারাবাহিকভাবে 10 বছর সময়কালকে বলা হয় এক দশক, তারপর ধারাবাহিকভাবে 12 বছর সময়কালকে বলা হয় এক যুগ, এবং ধারাবাহিকভাবে 100 বছর সময়কালকে বলা হয় এক শতাব্দী। তারপর আরেকটি কথা, সেটি হচ্ছে রাত 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত সময়কে একদিন ধরা হয়, এটা আমরা সবাই জানি। এবার আসা যাক তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 12 1 নম্বর অঙ্কে। এখানে দেওয়া আছে একে নিচের মাসগুলোর দিন সংখ্যা লিখো। এখানে 1 থেকে 8 পর্যন্ত বাংলা এবং ইংরেজি মাসের নাম দেওয়া আছে এবং মাসগুলোর দিনের সংখ্যা বের করতে বলা হয়েছে। এখন শুরুতেই দেওয়া আছে দেখো বাংলা মাসের নাম শ্রাবণ। এখন আমরা পরিবর্তিত নিয়ম অনুযায়ী জানি যে বাংলা প্রথম 6 মাসকে 31 দিন হিসেবে কাউন্ট করা হয় এবং বাকি 5 মাসকে 30 দিন হিসেবে কাউন্ট করা হয়, এবং শুধুমাত্র ফাল্গুন মাসকে 29 দিন হিসেবে কাউন্ট করা হয়, এবং লিপিয়ারের ক্ষেত্রে ফাল্গুন মাসটা হয় 30 দিনের। তাহলে শ্রাবণ মাস যেহেতু বাংলা মাসের কততম মাস, 4তম মাস, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তার মানে চতুর্থ মাস হচ্ছে শ্রাবণ, তার মানে শ্রাবণ মাস হবে 31 দিনের। এই জন্য দেখো আমি সমাধানে লিখেছি শ্রাবণ মাসের দিন সংখ্যা হচ্ছে 31। তারপরে 2 নম্বরে দেওয়া আছে ভাদ্র। ভাদ্র হচ্ছে বাংলার কততম মাস আমরা দেখি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, তার মানে হচ্ছে বাংলা মাসের 5তম মাস হচ্ছে ভাদ্র মাস, তার মানে এটা হবে 31 দিনের। এর জন্য লিখেছি ভাদ্র মাসের দিন সংখ্যা 31। তারপর 3 নম্বর দেওয়া আছে অগ্রহায়ণ। এখন আমরা অগ্রহায়ণ দেখবো কততম মাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, অর্থাৎ অগ্রহায়ণ হচ্ছে 8তম মাস। এজন্য আমি কি বলেছিলাম, বাংলা মাসের প্রথম 6 মাস হচ্ছে 31 দিন ধরা হয় এবং বাকি 5 মাসকে ধরা হয় 30 দিনের। এবং কি বলেছিলাম, ফাল্গুন মাস শুধুমাত্র 29 দিন এবং লিপের ক্ষেত্রে ফাল্গুন মাসটাকে ধরা হয় 30 দিনের। তাহলে অগ্রহায়ণ যেহেতু 8তম মাস, তাহলে অগ্রহায়ণ মাসের দিন সংখ্যা হবে কত, 30। তারপর চৈত্র। চৈত্র যেহেতু বাংলাদেশের বাংলা মাসের একেবারে সর্বশেষ মাস, অর্থাৎ 12তম মাস, তার মানে চৈত্র মাসের দিন সংখ্যা হচ্ছে 30। তারপর দেখো 5 নম্বরে দেওয়া আছে এপ্রিল। এপ্রিল মাসে আমরা জানি যে দিন সংখ্যা কত, 30। একইভাবে জুলাই মাসেও দিন সংখ্যা 31, আগস্ট মাসেও দিন সংখ্যা 31, তারপর ডিসেম্বর দেওয়া আছে, ডিসেম্বর মাসেও দিন সংখ্যা 31। তারপর দেখো 2 নম্বরে দেওয়া আছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। শুরুতেই দেখো 1 নম্বরে দেওয়া আছে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি। তাহলে এখানে আমরা জানি যে বৈশাখ মাস সমান কত দিন, বৈশাখ মাস সমান হচ্ছে 31 দিন। এখন আমরা এখানে দেওয়া আছে 25শে বৈশাখ। এখন 25শে বৈশাখের সাথে যদি আমরা আরো 6 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 31শে বৈশাখ পাবো, অর্থাৎ একটা রাউন্ড ফিগার পাবো। তাহলে আমরা এখানে 6 যোগ করে দিই 25এর সাথে, তাহলে পেলাম হচ্ছে 31শে বৈশাখ। তাহলে এখানে যে 6 যোগ করলাম, তার মানে আমরা কি করতে হবে, এই যে 20 দিন পরে তারিখটি বলছে, তাহলে 20 দিন থেকে আমরা আরো 6 বিয়োগ করবো। তাহলে 20 দিন থেকে যদি আমরা 6 দিন বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে 14 দিন। অর্থাৎ বৈশাখ মাসের 31শে বৈশাখের 14 দিনের পরে তারিখটি কি দাঁড়াচ্ছে, তার মানে আমরা জানি যে বৈশাখ মাসের পরের মাসটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস, তার মানে 31শে বৈশাখের 14 দিনের পরে তারিখটি হবে হচ্ছে 14ই জ্যৈষ্ঠ। তার মানে আমরা এভাবে লিখবো যে 25শে বৈশাখের 20 দিনের পরে তারিখটি হচ্ছে 14ই জ্যৈষ্ঠ। তারপর দেখো 2 নম্বরে দেওয়া আছে 25শে জুনের 49 দিনের পরে তারিখটি কি। তাহলে আমরা জানি যে জুন মাস সমান হচ্ছে 30 দিন, তাহলে 25-এর সাথে যদি আমরা আরো 5 যোগ করি তাহলে আমরা রাউন্ড ফিগার পাচ্ছি 30শে জুন। এখন যেহেতু এখানে 5 যোগ করেছি, এখন আমরা কি করব, 49 দিন পরের কথা বলছে, তার মানে 49 থেকে আমরা আরো 5 বিয়োগ করব। 5 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, 44 দিন।
এখন 44 দিনের ভিতরে আমরা আরেকটা মাস কিন্তু পাবো, সেটা হচ্ছে জুনের পরে আমরা কি জানি কি আসে, জুলাই মাস। এখন জুলাই মাস সমান হচ্ছে 31 দিন। এখন 44 থেকে যদি আমরা জুলাই মাসের 31 দিন বিয়োগ করে দেই, তাহলে আমরা পাবো আর কত, আর 13 দিন পাবো। এবং এই 13 দিন পড়বে কোন মাসে পড়বো, হচ্ছে জুলাইয়ের পরে আসে হচ্ছে আগস্ট মাস। তার মানে আমরা বলতে পারি কি 25শে জুনের 49 দিনের পরে তারিখটি হচ্ছে কি 13ই আগস্ট। তারপর দেখো 3 নম্বরে দেওয়া আছে, যদি 3 মে মঙ্গলবার হয় তবে 31শে মে কি বার। এখানে একটু ভুল দেওয়া আছে, দেখো এটা মঙ্গলবার হবে না, এটা শুক্রবার হবে। তোমাদের পাঠ্য বই যদি দেখো 2 নম্বরে 2-3-এ, তাহলে তোমরা একটু খেয়াল, অনুশীলনী 12-2-3 নম্বরে যদি দেখো তাহলে দেখতে পাবে যে এখানে শুক্রবারই দেওয়া আছে। তাহলে এখন বলছে যে যদি 3 মে শুক্রবার হয় তবে 31শে মে কি বার হবে। তাহলে আমরা জানি যে কি, আমরা জানি যে প্রতি 7 দিন পর পর একই বার ফিরে আসে। তাহলে 3 মে যদি মঙ্গলবার হয়, তাহলে এরপরে 7 দিন পর, অর্থাৎ যদি 3 মে সাথে যদি আরো 7 মে যোগ করি, তাহলে হচ্ছে 10ই মে। 10ই মে কি হবে, আবার শুক্রবার ফিরে আসবে। একইভাবে আবার 7 দিন পর, অর্থাৎ 17 মে হবে হচ্ছে আবার শুক্রবার, এবং 17-এর পরে যদি আরো 7 যোগ করি, তাহলে পাবে 24শে মে শুক্রবার। তারপরে 24শে মের সাথে যদি আবার আরো 7 যোগ করি, তাহলে আমরা পাবো কি 31শে মে। এবং 31শে মে কি বার সেটাই কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে। তার মানে আমরা কি আবার শুক্রবারই ফিরে পাবো, কারণ আমি কি বলেছিলাম প্রতি 7 দিন পর পর একই বার ফিরে আসে, এই জন্য 31শে মে কি হবে, শুক্রবার হবে। তারপর দেখো 4 নম্বরে দেওয়া আছে, যদি 1 অক্টোবর শনিবার হয় তবে 31শে অক্টোবর কি বার। তাহলে আমরা জানি যে কি প্রতি 7 দিন পর পর কি হয়, একই বার ফিরে আসে। তাহলে এখানে 1 অক্টোবর যদি শনিবার হয়, তাহলে এর পরে 7 দিন পর আবার শনিবার হবে। এখানে ছোট আরেকটি কারেকশন আছে, দেখো এখানেও কিন্তু তোমাদের ভুল দেওয়া আছে। দেখো 4 নম্বরে এই যে কি, যদি 1 অক্টোবর শনিবারের জায়গায় এখানে হবে বুধবার। তোমরা আবার একটু খেয়াল করো, আমি বলতেছি, যদি 1 অক্টোবর বুধবার হয়, এখানে শনিবার হবে না। ঠিক একইভাবে 3 এবং 4 দুটিতে কিন্তু ভুল আছে। 3 নম্বরে কি বলেছিলাম, 3 মে কি হবে, এটা হবে শুক্রবার, এবং 4 নম্বরেরটা হবে শনিবারের জায়গায় হবে হচ্ছে বুধবার। তার মানে যদি 1 অক্টোবর যদি বুধবার হয়, তাহলে 31শে অক্টোবর কি বার। আমরা কি বলেছিলাম প্রতি 7 দিন পর পর একই বার ফিরে আসে। তাহলে 1 অক্টোবর যদি বুধবার হয়, তাহলে এরপরে 7 দিন অর্থাৎ 8 অক্টোবর কি হবে, বুধবার। তারপরে 7 দিন অর্থাৎ 15 অক্টোবর হবে আবার বুধবার। তারপরে 7 দিন 22শে অক্টোবর আবার বুধবার হবে। তারপরে আবার 7 দিন পর পাবো হচ্ছে 29শে অক্টোবর। 29শে অক্টোবর কি হবে, আবার বুধবার হবে। তাহলে অক্টোবর মাস আমরা জানি যে 31 দিনের যেহেতু, তাহলে 29শে অক্টোবর যদি বুধবার হয়, তার মানে 30 অক্টোবর কি হবে, বৃহস্পতিবার। তার মানে তারপরের দিন কি হবে, 31 অক্টোবর হবে হচ্ছে শুক্রবার। তার মানে আমরা ফাইনালি কি বলতে পারি, যদি 1 অক্টোবর বুধবার হয়, তবে 31 অক্টোবর হবে হচ্ছে শুক্রবার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো 3 নম্বরে দেওয়া আছে, নিচের সালগুলো ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল। এখানে 3টি সাল দেওয়া আছে। শুরুতে 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে 1200, অর্থাৎ এখানে আমাদের বলা আছে কি যে নিচের সালগুলো ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল। অর্থাৎ এখন আমরা দেখব, আমরা জানি যে ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়, কিন্তু যখন আমরা লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ পাবো, অধিবর্ষের বছরগুলোতে ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে। তাহলে আমরা আগে দেখবো যে সালটা দেওয়া আছে সেটা অধিবর্ষ কিনা। তাহলে শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি 1200, অর্থাৎ এটি একটি শতাব্দীর বছর দেওয়া আছে। তার মানে এখানে দেখো সমাধানে আমি লিখেছি 1200 এর একক ও দশস্থানীয় অঙ্কদ্বয় শূন্য, অর্থাৎ দেখো 1200 এখানে 2টা শূন্য আছে, এজন্য বলেছি একক এবং দশক স্থানীয় আছে কি শূন্য। তার মানে কি সংখ্যাটি 400 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 400 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ যদি ভাগ করা যায় 400 দ্বারা, তার মানে আমরা বলতে পারবো যে 1200 সালটি অধিবর্ষ। এখানে দেখো আমি ডান পাশে ভাগটি দেখিয়ে দিয়েছি। একমাত্র শতাব্দীর বছরগুলোতে আমরা কত দ্বারা ভাগ করব, 400 দ্বারা ভাগ করব। আমি আবারও বলছি, তোমরা মনে রাখবে যে শতাব্দীর বছরগুলোকে আমরা 400 দিয়ে ভাগ করব। তাহলে 400 দিয়ে দেখো ভাগ করতেছি, 3 400 কত 1200, এই জন্য দেখো সরাসরি 1200 লিখে ফেলেছি, এবং ভাগফল 3টাকে কোথায় লিখলাম, উপরে ভাজ্যের উপরে লিখলাম 3। তাহলে সুতরাং এখন আমরা কি বলতে পারি, যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তার মানে আমরা বলতে পারছি যে 1200 সালটি অধিবর্ষ। সুতরাং এখন আমরা যেহেতু বলেছিলাম অধিবর্ষের বছরগুলোতে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, 29 দিনে হয়, এবং অধিবর্ষ ছাড়া বছরগুলোতে হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়। সুতরাং এখন আমরা বলতে পারি যে 1200 সালে ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। উত্তর হচ্ছে 29 দিন।
তারপর দেখো 2 নাম্বার একটি সাল দেওয়া আছে 1692। এখানে আমাদের দেখতে পাচ্ছি এর একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় 0 নয়, সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা যে বছরটি এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু শতাব্দীর বছর নয়। এর আগে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে শতাব্দীর বছর ছিল, কিন্তু এটা শতাব্দীর বছর নয়। তাহলে যেগুলো শতাব্দীর বছর নয় এগুলোকে তোমরা কত দ্বারা ভাগ করবে? 4 দ্বারা ভাগ করবে। আমি আবারও বলছি, যেগুলো শতাব্দীর বছর নয় সেগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য যায় তাহলে আমরা বুঝবো যে সে সালটি অধিবর্ষ, আর বিভাজ্য না গেলেই মনে করবো যে অধিবর্ষ নয়। তাহলে আমরা এখানে 4 দ্বারা দেখো 1692 কে ভাগ দেই। প্রথমে করলাম 4 4 16, তারপর 16 এর নিচে 16 বসালাম। তারপর আমরা এই যে 4 দ্বারা গুণ করলাম এই 4 ভাগফলটাকে, যেহেতু আমরা 2 গুণ নিয়ে কাজ করেছি 16 উপরে লিখবো হচ্ছে 4। তারপর আমরা 16 থেকে 16 বিয়োগ করলে কিছু পাচ্ছি না, তার মানে 0। তারপর আমরা ভাজ্য থেকে একটা অঙ্ক নামাবো, অর্থাৎ 9 নামালাম। তারপর আমরা এখন যদি 4 দুগুণে 8 লিখি তাহলে আমরা 9 এর নিচে লিখবো 8 এবং ভাগফল 2 লিখবো হচ্ছে ভাজ্যের উপরে 4 এর ডান পাশে লিখবো হচ্ছে 2। তারপর 9 থেকে 8 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1। তারপর ভাজ্য থেকে আরেকটা অঙ্ক নামাবো, অর্থাৎ 2। তারপরে আমরা এখানে নতুন ভাজ্য কি পেয়ে গেলাম? 12। এখানে যেহেতু আমরা 4 দুগুণে, এখানে আমরা কি করেছি নতুন ভাজ্যটা পেয়েছি হচ্ছে 12। তাহলে এখন আমরা যদি 3 দ্বারা গুণ করি 4 কে, 3 4 12, অর্থাৎ পুরোপুরি মিলে যাচ্ছে। তার মানে এখানে ভাগশেষ কত? 0। এবং এই যে 3 দ্বারা গুণ করলাম এই ভাগফল 3 কে আমরা লিখবো হচ্ছে উপরে ভাজ্যের উপরে 42 এর ডান পাশে। তার মানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 4 দ্বারা 1692 কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে, তার মানে আমরা কি বলবো? 1692 সালটি অধিবর্ষ। সুতরাং 1692 সালে ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল, উত্তর হচ্ছে 29 দিন। তারপর 3 নম্বরে দেওয়া আছে দেখো 2010 এর একটি সাল দেওয়া আছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 2010 এর একক স্থানীয় অঙ্ক এখানে 0, কিন্তু দশক স্থানীয় অঙ্ক কিন্তু 0 নয়। তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন আমরা যেহেতু এটি শতাব্দীর বছর নয়, এখন আমরা এটাকে 4 দ্বারা একটু ভাগ করে দেখি। দেখো ডান পাশে দেওয়া আছে যে 4 দ্বারা 2010 কে আমরা ভাগ করলাম। তার মানে শুরুতে 4 5 20, 20 এর নিচে 20 বসালাম এবং 5 দ্বারা যে গুণ করলাম এ 5 ভাগফলকে লিখবো হচ্ছে আমরা ভাজ্যের উপরে, যেহেতু 2 গুণ নিয়ে কাজ করেছি তাহলে আমি 2 ঘরের মাথায় লিখবো 5। তারপর 20 থেকে 20 গেলে 0। তারপরে আমি ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো, অর্থাৎ 1 নামাবো। তারপর এখন আমি 4 দ্বারা 1 কে যেহেতু ভাগ করতে পারবো না, এজন্য আমি 4 এর সাথে 0 গুণ দিয়ে লিখেছি হচ্ছে 0। এবং এই যে 0 দ্বারা গুণ দিলাম এই 0 হচ্ছে ভাগফল, এই ভাগফল লিখবো হচ্ছে ভাজ্যের উপরে 5 এর ডান পাশে। তারপরে 1 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি 1। তারপর আমি ভাজ্য থেকে আরেকটা অঙ্ক নামাবো, অর্থাৎ 0 নামাবো। তারপরে 4 এর সাথে যদি 2 গুণ দেই, অর্থাৎ 4 দুগুণে 8, এই 8 লিখবো 10 বরাবর নিচে। তারপর এই 8 দ্বারা যে গুণ 2 দ্বারা যে গুণ করে পেলাম 8, এই যে এই 2টা হচ্ছে ভাগফল, এই ভাগফল 2 কে লিখবো হচ্ছে ভাজ্যের উপরে 50 এর ডান পাশে। তার মানে হয়ে গেল কত? ভাগফল 502। তারপর আমরা কি করব? এখানে 10 থেকে 8 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি? 2। তার মানে এখানে আমাদের ভাগশেষ হচ্ছে 2। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 4 দ্বারা আমরা 2010 কে আমরা কি করতে পারছি না? নিঃশেষে ভাগ করতে পারছি না। তার মানে আমরা বলতে পারবো যে 2010 সালটি অধিবর্ষ নয়। সুতরাং 2010 সালের ফেব্রুয়ারি মাস 28 দিন ছিল, উত্তর হচ্ছে 28 দিন। আমি আরেকটু বলে রাখি, শতাব্দীর বছরগুলোতে তোমরা 400 দ্বারা ভাগ করবে এবং যেগুলো শতাব্দীর বছর নয় সেগুলোকে তোমরা 4 দ্বারা ভাগ করবে। এবং যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় তাহলে মনে করবে সে সালটি অধিবর্ষ, এবং যদি 4 দ্বারাও 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না যায় তার মানে মনে করবে অধিবর্ষ নয়। একইভাবে যখন আমরা শতাব্দীর বছর নয় যেগুলা, সেগুলোকে আমরা যখন 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো তখন আমরা সেই সালটাকে বলবো অধিবর্ষ, এবং 4 দ্বারা যখন নিঃশেষে ভাগ করতে না পারবো তখন সেই সালটাকে বলবো অধিবর্ষ নয়। অর্থাৎ তখন ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। আশা করি অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।